হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম। আমাদের কবিতার জার্নি চলছে। আমরা এখনো অবধি অনেকগুলো কবিতা পড়ে ফেলেছি। আমরা কিটস পড়েছি, আমরা সিডনি পড়েছি, আমরা ওয়ার্ডসওয়ার্থ পড়েছি। তা সেইখানে ওয়ার্ডসওয়ার্থের লুসি সিরিজ হোক কিংবা কিটসের নাইটেঙ্গেল অথবা স্যার ফিলিপ সিডনি লাভিং ইন ট্রুথ, সব কবিতাতেই আমরা পেয়েছি প্রেমের ব্যর্থতা, বিরহের তীব্র জ্বালা যন্ত্রণা। কিন্তু আজকে আমরা এমন একটি কবিতা পড়তে চলেছি, এডমান্ড স্পেন্সারের লেখা ওয়ান ডে আই রোট হার নেম। সেই কবিতাটিতে কিন্তু আমরা প্রেমের পরিপূর্ণতা দেখব। স্পেন্সার্সের ব্যক্তিগত জীবনেও তার যে প্রেম সেটা পরিণয় বন্ধনে তিনি আবদ্ধ করতে পেরেছিলেন, এবং কবিতাতেও আমরা একটা পজিটিভ নোট পাবো, যে নোটটা আগের কবিতাগুলোতে কোনো একটা জায়গাতে হয়তো মিসিং ছিল। যখন তোমাদেরকে আগের কবিতাগুলো নিয়ে কথা বলেছি তখন আমরা দেখেছি কিভাবে নিজের প্রিয়তমাকে না পেয়ে স্যার ফিলিপ সিডনি হোক অথবা কিটস কিংবা ওয়ার্ডসওয়ার্থ হারিয়েছে লুসিকে, ফিলিপ সিডনি হারিয়েছে পেনেলোপিকে, আর এরকম ভাবেই সমস্ত কবি তাদের প্রিয়তমাদেরকে হারিয়েছে। কিন্তু আজকের কবিতাটি একদিক থেকে ব্যতিক্রমী কবিতা। তাহলে চলো এই নতুন আঙ্গিকের যে কবিতা, যে কবিতাটিতে একজন কবির প্রেম, ভালোবাসা এগুলি সম্পূর্ণতা পাচ্ছে, আমরা চলো সেই কবিতাটি শুরু করি। তা কবিতার নাম কি? ওয়ান ডে আই রোট হার নেম। লিখেছেন কে? এডমান্ড স্পেন্সার। ওকে, One Day I Wrote Her Name by Edmund Spencer. Background overview, full text paraphrase আমরা এগুলো একটুখানি আস্তে আস্তে দেখি। দেখো কি বলছে। One Day I Wrote Her Name is sonnet 75 from Edmund Spencer's sonnet sequence Amoretti, a collection of 89 sonnets chronicling his courtship and eventual marriage to Elizabeth Boyle. কোর্টশিপ বানানটা এখানে একটু না, ঠিক আছে, কোর্টশিপ বানান ওকে, অসুবিধা কিছু নেই, কোর্টশিপ বানান ঠিক আছে, কোর্টশিপ মানেটা আমি বলে দিচ্ছি। তা প্রথমেই আমরা দেখে নিই কি বলছে। এই কবিতাটি একটি সনেট সিরিজ থেকে নেওয়া হয়েছে। সেই সনেট সিরিজটির নাম কি? অ্যামোরেটি। ভেরি ইম্পর্টেন্ট। অ্যামোরেটি ইট ইজ অ্যান ইটালিয়ান টার্ম। এটি একটি ইটালিয়ান শব্দ। এবার এই যে ইটালিয়ান শব্দটা আছে, এই আমোর শব্দটাকে দেখতে পাচ্ছ, আমোর, AMOR। ইতালিয়ান ভাষায় এই আমোর শব্দের মানে হচ্ছে লাভ, প্রেম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে তোমাদের ছোট্ট একটা অ্যানেকডোট দিই। অ্যানেকডোটটা হচ্ছে এরকম, এই শব্দটা তোমরা পাবে কোথায় পাবে বলো তো? একটি খুব পুরনো দিনের নাম করা সিনেমা আছে, সিনেমাটিতে অমিতাভ বচ্চন আছে। তো সিনেমাটির গানটি তোমরা নিশ্চয়ই শুনেছো কোথাও না কোথাও, নাহলে ইউটিউবে গিয়ে শুনতে পারো। তো গানটি শুরু হওয়ার আগে এবং পরে একজন ইতালিয়ান মানুষ, ইতালিয়ান নাবিক, মানে সিনটা হচ্ছে এরকম, আমাদের নায়ক অমিতাভ বচ্চন, নায়িকা যতদূর সম্ভব মনে হচ্ছে জিনাত আমান ছিল, আই এম নট ভেরি শিওর, পারভিন ববিও হতে পারে। হাউএভার নায়ক নায়িকা ইতালির ভেনিসের গন্ডোলাতে, গন্ডোলা একটি ছোট নৌকার মতো যেখানে রোমান্টিক কাপলরা উঠতে খুব পছন্দ করে, সেই জলযানে তারা নৌবিহার করছে। তাদের মনের মধ্যে প্রেমের উদয় হয়েছে এবং আমাদের অমিতাভ বচ্চন হিন্দি ভাষায় গান গাইছে, দো লফজো কি হ্যায় ইয়ে দিল কি কাহানি, আর ইতালিয়ান একজন নাবিক মাঝে মাঝে ইতালিয়ান ভাষাতে গানটা গেয়ে উঠছে। সেইখানে তোমরা বারংবার করে অ্যামোর শব্দটা পাবে। ওকে, তাহলে ইতালিয়ান ভাষায় অ্যামোর শব্দটির মানে হলো ভালোবাসা। স্পেন্সার সনেট সিরিজ লিখছে অ্যামোরেটি, তাতে 75টা সনেট আছে। সেই সনেটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সনেট হলো ওয়ান ডে আই রোট হার নেম, যেটা আমরা পড়বো। আমরা প্রত্যেকের লাভ ইন্টারেস্টের নামগুলো জেনে গেছি। কিটসের ছিলেন ফ্যানি ব্রাউন, FB লিখলাম বলে কেউ ওর ফেসবুক ভেবে বসো না প্লিজ। তারপরে আমাদের স্যার ফিলিপ সিডনি ছিলেন পেনেলোপি রিচ, যেহেতু বিবাহিত হয়ে গেছিল লর্ড রিচের সাথে, তাই পেনেলোপি রিচ। আর এলিজাবেথ বয়েল। এলিজাবেথ বয়েল কার বিলাভেড? স্পেন্সারের বিলাভেড। গন্ডগোল হলো না?
ওয়ার্ডসওয়ার্থেরটা আমি লিখিনি, ওয়ার্ডসওয়ার্থেরটা তোমরা সকলেই জেনে গেছো কবিতা পড়ার সুবাদে। ওয়ার্ডসওয়ার্থের ছিল হচ্ছে লুসি। ওকে, written during the English Renaissance, the Amoretti reflects the Petrarchan tradition of idealized love but adapts it to Spenser's personal and Protestant sensibilities. Very important. Protestant sensibilities মানে কি? তো স্পেন্সার যখন লিখতে শুরু করলো এই সনেট ফর্মটা তো ইতালি থেকে এসছে এবং এই ফর্মটাকে অনেকটাই তৈরি করেছে পেত্রাক। এই নামটা আমরা বারবার করে পাচ্ছি, পেত্রাকের স্টাইলে লেখা হতো বলে পেত্রাকানা। তো আমাদের লেখক এডমান্ড স্পেন্সার তিনি পেত্রাকের বিভিন্ন জিনিস ফলো করার পাশাপাশি আরো দুটো জিনিস করেছিল। নিজের মতো করে ফর্মটাকে মোল্ড করেছিল পার্সোনাল, আর সেখানে প্রোটেস্ট্যান্ট সেন্সিবিলিটিস দিয়েছিল। প্রোটেস্ট্যান্ট সেন্সিবিলিটিস কি দেখো আমরা দেখে নিই। আমাদের হিন্দু ধর্মে অনেক ভাগ আছে, এ শাক্ত, এ বৈষ্ণব, এরকম বিভিন্ন ধরনের ভাগ আছে। সেরকম ভাবে ক্রিশ্চিয়ান ধর্মেতেও অনেক ভাগ আছে। ক্যাথলিক হয়, জেসুইট হয়, তারপরে অ্যাংলিকান হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট কাদেরকে বলে? প্রোটেস্ট্যান্ট হচ্ছে ক্রিশ্চিয়ানিটির সেই অংশ যারা ক্যাথলিক চার্চের বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন করাপ্ট প্র্যাকটিসের বিরুদ্ধে সরব হয়ে তারা ক্রিশ্চিয়ানিটিকে নতুন একটি আঙ্গিকে, নতুন একটি অ্যাঙ্গেলে দেখতে শুরু করলো। প্রোটেস্ট্যান্ট ধর্ম যে অ্যাঙ্গেলে ধর্মকে দেখতো বা ধর্মের যে পারপাস মানুষের জীবনে আছে বলে মনে করতো, তার সাথে আমরা আমাদের বঙ্গীয় ব্রাহ্ম সমাজের কিছুটা মিল পেতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি বুঝলাম যে আমাদের যে লেখক ছিলেন স্পেন্সার, তিনি ক্রিশ্চিয়ান ছিলেন কিন্তু তিনি ক্রিশ্চিয়ানিটির প্রোটেস্ট্যান্ট ধর্মমত ফলো করত এবং সেই প্রোটেস্ট্যান্ট ধর্মমতের কিছু সেন্সিবিলিটিস, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস তার লেখা তো আমরা দেখতে পাই। Unlike Petrarch's unattainable Laura, Spenser's beloved a real woman, and the sequence culminates in marriage, blending romantic and spiritual dimensions. পেত্রাকের যে লাভ ইন্টারেস্ট ছিল তার নাম ছিল লরা, এবং পেত্রাকেরও লাভ কি ছিল? আনঅ্যাটেনেবল ছিল। ওকে, আর আমাদের স্পেন্সার্স এর লাভ কি? অ্যাটেনেবল। শুরু থেকেই বলছি বাদবাকি সমস্ত কবির কবিতার সাথে এই কবির কবিতার মিলটা কোথায়, সরি অমিলটা কোথায়? অমিলটা বা ডিফারেন্সটা হলো এইখানে আমাদের কবি তার লাভ লাইফে সফল হচ্ছে, বাকিরা লাভ লাইফে সফল হয়নি, কিন্তু কবিতা লেখাতে, এক্সেলেন্ট পোয়েট্রি প্রডিউসিং এ তারা কিন্তু প্রত্যেকেই সফল হয়েছে। Sonnet 75 explores themes of love, mortality, and the power of poetry to immortalize. এই সনেট 75 এ আমরা দেখব লাভ নিয়ে কথা হয়েছে, মানে ভালোবাসা। মর্টালিটি নিয়ে কথা হয়েছে। মর্টালিটি মানে মরণশীল, আমরা যে মরণ আমাদের সকলের জন্য আসছে সেইটা। and the power of poetry to immortalize, এবং কবিতার কতটা জোর আছে এই ব্যাপারগুলোকে ইমর্টালাইজ করে দেওয়া, সেইটা। পাওয়ার অফ পোয়েট্রি টু ইমর্টালাইজ যখনই এইটা আসবে তখনই কিন্তু আমাদের একটি সনেটের মেনশন না করলেই নয়। খুব শিগগিরই এটা আমরা পড়াবো, আগামী 2-1 ক্লাসের মধ্যেই তোমরা এটি পেয়ে যাবে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামারস ডে, এখানেও কিন্তু এটি চমৎকার ভাবে দেখিয়েছে এই থিমটা, যে কিভাবে পোয়েট্রি, কবিতা তার ক্ষমতা দিয়ে টাইমকে ডিফিট করতে পারে। The speaker attempts to write his beloved's name on the beach only for the waves to wash it away, symbolizing the transience of life and human endeavors. কবিতার শুরুতেই আমরা দেখব কবি তার প্রিয়তমার নাম সি বিচে গেছে, সমুদ্র সৈকতে গেছে, সেখানে বালিতে লিখছে এবং ঢেউ এসে মুছে দিচ্ছে। তো এইটা আমাদেরকে একটি ব্যঞ্জনা দেয়, একটি সিম্বলিক জিনিস বোঝায়। সেই জিনিসটা কি? সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের হিউম্যানদের যা যা এফর্ট আছে, চেষ্টা আছে, সেগুলো কি? সেগুলো সবই খুব ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে টেম্পোরারি, শর্ট লিভড, আজ আছে কাল নেই। His beloved argues that their efforts are futile against mortality, but the speaker counters that poetry can transcend time, granting eternal fame to their love.
This sonnet reflects Renaissance humanism's belief in art's enduring power and Spencer's skill in merging personal emotion with universal themes. His beloved মানে এখানে এলিজাবেথ বয়েলের কথা বলেছে। ওকে, তো তার পত্নী কাম প্রেমিকা সে আর্গু করছে, সে বলছে যে তুমি যে চেষ্টাগুলো করছো, বালিতে টালিতে নাম লিখছো, হেনাতানা করছো, সেগুলো কি, সেগুলো সবই ফিউটাইল এগেইনস্ট মর্টালিটি। হয় 2 মিনিট পরে এসে স্রোত এটাকে মুছে দেবে, নাহলে 20 বছর পরে এসে পৃথিবী থেকেই তুমি আমি চলে যাব, তখন এইসবের আর কি ভ্যালু থাকবে। তো অ্যাজ পার স্পেন্সার্স বিলাভেড, স্পেন্সার্স এর এই অ্যাটেম্পটা হচ্ছে ফিউটাইল। ওয়াই ইট ইজ ফিউটাইল? আমাদের স্পেন্সার্স এর বিলাভেড তার কমন সেন্স থেকে, তার বেসিক জায়গা থেকে সে একদম ঠিকই বলেছে। কিন্তু আমরা যদি স্পেন্সার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা যদি একজন কাব্যপ্রেমী মানুষ যিনি কবিতার পূর্ণ শক্তি সম্বন্ধে জানে তার অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে স্পেন্সার ইজ রাইট অ্যান্ড হিজ বিলাভেড ইজ রং। কি করে হচ্ছে? তার কারণটা হচ্ছে কবিতাটা লেখা হয়েছে ইট ইজ মোর দ্যান 200 ইয়ার্স। তাহলে আমরা এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেন্সার্স নিয়ে কথা বলছি, তো আমরা তো এমন না যে তাকে নিয়ে কথা বলছি না। তার জন্য স্পেন্সার্স এর ভিশনটা এখানে ঠিক। তবে এটাও ঠিক যে স্পেন্সার আর এলিজাবেথ বয়েলের সময় যারা হাজব্যান্ড ওয়াইফ হয়েছে, প্রেম ভালোবাসা করেছে, এরকম তো লাখ লাখ কোটি কোটি কাপল ছিল সারা পৃথিবীতে, তাদেরকে নিয়ে কি আমরা কথা বলছি না, বলার জায়গাও নেই। তো যারা যারা পোয়েট্রি দিয়ে, আর্ট দিয়ে নিজেদের ভালোবাসা, নিজেদের ইমোশনকে সিমেন্টিসাইজ করেছে, তাদেরকে নিয়ে আমরা কথা বলতে পারবো। ওকে, এটাই হচ্ছে পাওয়ার অফ পোয়েট্রি। তো তারপরে কি বলছে? গ্রান্টিং ইটারনাল ফেম টু দেয়ার লাভ, দিস সনেট রিফ্লেক্টস রেনেসাঁ হিউম্যানিজমস বিলিভ ইন আর্টস এন্ডিউরিং পাওয়ার। তো নবজাগরণের সময় মানুষের মনে হয়েছিল হোয়াট ইজ রেনেসাঁ, সেইটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা কাইন্ডলি একটুখানি আগের ক্লাসগুলো শুনে নেবে, কেমন? বারবার করে এক কথা বলতে গেলে ইট উইল লেন্থেন আওয়ার টাইম এন্ড টাইম ইজ ভেরি শর্ট। তো কি বলছে? যে আর্টের একটা এন্ডিউরিং ক্ষমতা আছে টাইমের অনস্লট বা যে কোনো ব্যাপারকে ডিফিট করবার। The poem is a Spencerian sonnet, a form Spencer invented, characterized by its unique rhyme scheme A B A B B C B C C B C D E E and iambic pentameter. It blends Petrarchan introspection with English sonnet structure, showcasing Spencer's innovation in form and his ability to balance earthly and divine love. তাহলে এখানে কি কি করছে স্পেন্সার? পেট্রাকান ফর্মকেও নিচ্ছে এবং ইংলিশ সনেটের স্ট্রাকচারকেও নিচ্ছে। দুটোকে নিয়ে সে নিজের মতো করে সনেটটাকে প্রডিউস করছে। কিন্তু এটা যে কেউ চাইলে করতে পারে না। হ্যাঁ, এর জন্য স্পেন্সার্সের মতো ক্ষমতা থাকতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। নাও উই উইল বিগিন দ্য ফুল টেক্সট। ঠিক আছে, খুব সুন্দর একটা কবিতা, সনেট, 14 লাইন। হ্যাঁ, 14 লাইনস। 14 লাইনের কবিতাকে কি বলে হচ্ছে সনেট। ওকে, সনেট সিরিজের নাম কি? অ্যামোরেটি, ডবল টি আই। অ্যামোর শব্দের মানে কি? লাভ। ওকে, ঠিক আছে। One day I wrote her name upon the strand, but came the waves and washed it away. Again I wrote it with a second hand, but came the tide and made my pains his prey. Vain man, said she, that dost in vain assay a mortal thing so to immortalize, for I myself shall like to this decay, and eke my name be wiped out likewise. Not so, quoth I, let baser things devise to die in dust, but you shall live by fame, my verse your virtues rare shall eternize, and in the heavens write your glorious name. Where Venus death shall all the world subdue, our love shall live and later life renew. Okay, শেষ হচ্ছে কবিতা। আমরা লাইন বাই লাইন মানেটা বুঝি, এর কি সিম্বলিক ইন্টারপ্রিটেশন, কি কি থিমে জোর দেব সেগুলো আমরা দেখি। তো প্রথমেই কবি কি বলছে? ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডের অনেকগুলো মানে হয়, সুতোও বোঝায়,
কিন্তু এইখানে স্ট্র্যান্ড মানে আমরা বুঝবো সি বিচ, সমুদ্র সৈকতে যে বালি, সমুদ্র সৈকত সেখানে বোঝাচ্ছে। কবি জাস্ট ইমাজিন, দিস ইজ আ ভেরি সিম্পল ইয়েট এলিগেন্ট এন্ড বিউটিফুল পোয়েম। কবি এবং কবি যে প্রেয়সী এলিজাবেথ বয়েল দুজনে বিকেলে হোক সন্ধ্যায় হোক সমুদ্রের তীরে হাঁটতে বেরিয়েছে। কবির মনে অনেক ভালোবাসা, কবি নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করার জন্য একটি ঝিনুক পুড়িয়ে এসে বড় বড় করে বালির বুক চিরে নাম লিখে দিল এলিজাবেথ বয়েল। লেখার সাথে সাথে কি হলো, বাট কেম দ্য ওয়েভস এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, ঢেউ এলো লেখাটাকে মুছে দিল। কবি কি করলো, কবি আরেকবার লিখলো, এগেইন আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড। ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার সে অ্যাটেম্প্ট করছে। বাট কেম দ্য টাইড এন্ড মেড মাই পেন্সি স্প্রে। মেড মাই পেন্সি স্প্রে মানে কি, এই যে আমি কষ্ট করে লিখেছিলাম পেন্স, সেটাকে এসে শিকার করে ফেললো, ঘপ করে ধরে একদম মেরে দিল। মানে প্রথমবার ওয়েভ ডিস্ট্রয় করে দিল, দ্বিতীয়বার টাইড ডিস্ট্রয় করে দিল। তা আমাদের কবির এই কাণ্ড কারখানা দেখে কবির যে প্রেয়সী এলিজাবেথ বয়েল সে কি বলছে, vain man said she that dost in vain assay a mortal thing so to immortalize, for I myself shall like to this decay and eke my name be wiped out likewise। তো বলছে প্রেমিকা, ভেইন ম্যান বলছে, আরে বোকা মানুষ, কিরকম বোকামো করে এত কষ্ট করছো। ভেন আসে মানে কি, বৃথা পণ্ডশ্রম হচ্ছে। আর মর্টাল থিংস সো টু ইমর্টালাইজ, আরে মর্টাল ব্যাপার, আমরা সবাই মর্টাল, তো এটাকে কি ইমর্টালাইজ করা যায়? ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে and eke my name be wiped out likewise। আমি, আরে আমাদের না, আমরাই থাকবো না আবার আমাদের নাম, কি যে তুমি করো, এরকম ভাবে প্রেমিকা একটুখানি বকাই লাগাচ্ছে। ঘুরতে এসছিস, ঘুরবি, এদিক ওদিক যাবি, আইসক্রিম খাবি, ফুচকা খাবি, চাঁদ দেখবি, তারা দেখবি, তা নয় বসে বসে বালিতে নাম লিখছিস। প্রেমিকা রাগ করছে, তাই প্রেমিকা এরকম করে বকা দিচ্ছে। কিন্তু কবি যদি বকা খেয়ে দমেই যেত তাহলে তো সে আর কালজয়ী কবি হতো না। এবার কবি রিপ্লাই করছে, নট সো কোট আই। আমি কি বললাম, না না এরকম হবে না, কোট আই মানে কোট আই, আমি বললাম এরকম বোঝাচ্ছে। লেট বেসার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। বলছে যে অন্যান্য যে সমস্ত ফালতু জিনিস আছে সেগুলো ধুলোয় মিশে যাক, মরে যাক। বেসার থিংস মানে এই কথাটা এসছে বেস থেকে এসছে। বেস মানে হচ্ছে নিম্ন স্তরীয়, যেগুলো নিম্ন স্তরের জিনিস, যারা এমনি সংসার, সন্ততি, সন্তান ইত্যাদি নিয়ে আছে তারা মরে মিটে যাবে, বা অন্য যে কোনো নিম্ন স্তরের জিনিস মরে মিটে যাবে। কিন্তু আমাদের যে প্রেম সেইটা, আর তুমি যেহেতু তোমার প্রেমিকা, তাই তুমি এবং তোমার নাম সেটা কিন্তু মিটবে না। কেন মিটবে না, কি করে মিটবে না, সেটা আমরা এবার দেখি। Let baser things devise to die in dust, but you shall live by fame। বাকি সবকিছু মরে যাবে, ধুলোয় মিশে যাবে, কিন্তু তুমি you shall live by fame, কিন্তু তোমার নাম কিন্তু সর্বত্র সবসময় থাকবে। এবং স্পেন্সার ওয়াজ রাইট, তার জন্য মানে 200 বছর হয়ে যাওয়ার পরেও আমরা এই কবিতাটা করছি, এলিজাবেথ বয়েল নাম বলছি, তার প্রশংসা করছি। এবার কিভাবে হবে সেটা দেখো। মাই ভার্স ইয়োর ভার্চুস রেয়ার শ্যাল এটারনাইজ। তোমার যে দুর্দান্ত গুণাগুণগুলো আছে সেগুলোকে কে এটারনাইজ করবে, কে অমরত্ব দান করবে? মাই ভার্স, কবিতার দ্বারা এটা হবে। আর দেখো ভার্স আর ভার্চু কেমন ভাবে রেখেছে। কবি কিন্তু এই সনেটে একটা সুন্দর, একটা মিষ্টি, একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালিটারেশনও দিয়ে দিয়েছে। অ্যালিটারেশন মানে অনুপ্রাস। শ্যাল ইটারনাইজ, ইটারনাইজ কথাটি ইটারনাল থেকে এসছে, বলাই বাহুল্য। and in the heavens write your glorious name। আর তোমার নাম লেখা হয়ে যাবে কোথায়? স্বর্গে। একটা গান আছে না বিখ্যাত বাংলাদেশি গায়ক জেমসের, নগর বাউলের জেমস, আমি তারায় তারায় লিখে দেব, রটিয়ে দেব। তা এইখানে এরকম ধরনেরই একটা ভাইব আসছে। কেমন? এখানে ভাইবটা কিরকম দেখো, এখানে ভাইবটা হচ্ছে, সরি একটু এটা, হ্যাঁ চলে এসছে।
My verse your virtue rare shall eternize, and in the heavens write your glorious name. তো তুমি এরকম বেস্ট থিংস এর মতো মারা যাবে না, কেউ তোমাকে ভুলে যাবে না। ইউ শ্যাল লিভ বাই ফেম। হাউ ইউ শ্যাল লিভ বাই ফেম? মাই ভার্স ইয়োর ভার্চু রেয়ার শ্যাল এটারনাইজ। আমি আমার কবিতা দিয়ে তোমাকে অমরত্ব প্রদান করব। Where when as death shall all the world subdue, our love shall live and later life renew. বলছে মৃত্যু সমস্ত কিছুকে, পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সবকিছুকে সাবডিউ করবে। সাবডিউ করবে মানে কি? মৃত্যু ওভার পাওয়ার করবে, মৃত্যু জিতে যাবে আর বাকিরা সবাই হেরে যাবে। কিন্তু এই নিয়মের একটাই ব্যতিক্রম আছে, কোথায়? আওয়ার লাভ শ্যাল লিভ এন্ড লেটার লাইফ রিনিউ। আমাদের ভালোবাসা চিরন্তন থাকবে, অমর থাকবে, আর যখনই কেউ কবিতাটা পড়বে বলবে সেটা আরেকবার করে রিনিউ হবে। রিনিউ হয় না, লাইব্রেরি কার্ড 15 তারিখ অব্দি ছিল, গেলে আবার তোমাকে 30 তারিখ অব্দি করে দিল, রিনিউ হচ্ছে। দেখো আবার পোয়েট ওয়াজ রাইট, যতবার করে আমরা কবিতাটা পড়বো, বলবো, ডিসকাস করব, ইট উইল বি রিনিউড। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কবিতা। এবারে আমরা খুব ইজিলি একটুখানি লাইন বাই লাইন প্যারাফ্রেজার মিনিংটা দেখে নিই। কেমন? One day I wrote her name on the beach, but the waves came and erased it. একদিন তার নাম আমি লিখলাম সমুদ্র সৈকতের বালিতে, কিন্তু কি হলো? ঢেউ এলো এবং সেই নামকে মুছেই দিল, ইরেজ করে দিল। I tried again rewriting it with effort, but the tide returned and washed it away. আবার চেষ্টা করলাম, টাইড এসে মুছে দিল। She called me foolish for trying in vain. She মানে এলিজাবেথ বয়েল, to make something mortal last forever. Saying she too will fade like her name. তা কেন তাকে তার প্রেমিকা বকা দিচ্ছে? বলছে আরে বোকা, তুমি এটা কি করছো? এরকম ভাবে কেউ কি কখনো বাঁচে? আমরা মানুষ, আমরাই মরে যাবো, আমাদের আবার নাম। I replied that lesser things may perish, but her virtues will live on through my poetry, which will preserve her name in heaven. When death conquers the world, our love will endure and inspire future generations. মৃত্যু যখন পুরো পৃথিবীর সমস্ত কিছুকে একদম গ্রাস করে নেবে, তখনও কি হবে? our love will endure and inspire future generations. লেটার লাইফ রিনিউ। কবিতাটা পড়ছে বর্তমানের প্রেমিক প্রেমিকারাও একটা আশার আলো হয়তো দেখতে পারে যে হ্যাঁ, প্রেম এরকম। অ্যানোটেশন এখানে আছে, এগুলো সমস্তই তোমাদের পিডিএফ এ দেওয়া থাকবে। আমার মনে হয় না এখানে এমন কিছু আছে যেটা ডিসকাস করতে গিয়ে তোমাদের বলা হয়নি। স্লোলি উই উইল গো থ্রু দিস পেজেস, তারপরে আমরা অন্যান্য ব্যাপারে চলে যাব। তোমরা এখানে দেখো এই যে অ্যাসে, attempt or endeavor reinforcing the theme of striving against inevitable decay. Our love shall live and later life renew. Unites this figure and beloved in eternal love. Later life renew means suggest their love will inspire future generations, achieving a form of immortality. এবার দেখা যাক এই কবিতার কি কি বিশেষ বৈশিষ্ট্য আমরা পাই। স্পেন্সারিয়ান সনেট ফর্ম। কেন স্পেন্সারিয়ান সনেট ফর্ম? কারণ ইতালিয়ান যে কবি ছিলেন পেত্রাক এবং ইংলিশ স্ট্রাকচার দুটোকে মিলিয়ে স্পেন্সার নিজের একটা ফর্ম তৈরি করেছিল। এখানে রাইম স্কিমটা বলে দিয়েছে। তারপরে দেখি, the interlocking rhymes create a flowing conversational tone while the couplet delivers a resolute conclusion. তা প্রথম দিকে কবিতাটার যে 12 লাইন আছে সেখানে আমরা একটা এনগেজিং কথোপকথন পাচ্ছি, ক্রিয়েট আ ফ্লোয়িং কনভারসেশনাল টোন। সে কথোপকথনের নির্যাসটা কি, কবি ফাইনালি কিসে কোন সিদ্ধান্ত উপনীত হচ্ছে সেইটা এসে আমরা লাস্টের 2 লাইনকে কাপলেট বলে। ওকে, দেখবে মিল থাকে, সেই কাপলেটে এসে সেই উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। কি উত্তর? যে আমি আমার কবিতা দিয়ে তোমাকে ইটারনালাইজ করে দেবো এবং ফিউচার জেনারেশনও দে উইল বি ইন্সপায়ার্ড। Thematic contrast, the poem juxtaposes mortality with immortality. Mortality symbol কি কি? Waves, decay, আর immortality symbol কি কি? Poetry, fame. A common Renaissance theme, Renaissance এরকম লেখা হতো। হ্যাঁ, Imagerian symbolism একবার দেখে নি। The beach and waves vividly symbolize transience,
while the act of writing represents human attempts to achieve permanence. The heavens in the final lines introduce a spiritual dimension, aligning with Spencer's Protestant worldview. প্রোটেস্ট্যান্ট কি সেটা আমার বলা হয়ে গেছে, ক্রিশ্চিয়ানিটির একটি সেক্ট, ক্যাথলিকদের কাউন্টার তুমি বলতে পারো। ডায়লগ এন্ড ডিবেট, এই কবিতার মধ্যে আমরা দেখব যে বাদবাকি কবিতাগুলোতে উদাহরণ হিসেবে তুমি লুসি পোয়েম নাও, উদাহরণ হিসেবে তুমি খুব কদিন আগে পড়ানো হলো লাভিং ইন ট্রুথ নাও, কিংবা তুমি কিটসের ওড টু আ নাইটেঙ্গেল তুমি যদি নাও, তাহলে সেইখানে আমরা দেখব যে কোনো ফিমেল ক্যারেক্টারের কিন্তু কোনো সেপ বা তাদের কথা কিন্তু নেই। কিন্তু এই কবিতার বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে আমরা একজন কবির যে বিলাভেড এলিজাবেথ বয়েল, আমরা সেকেন্ড 4 লাইন থেকে, সেকেন্ড কোয়ার্ট্রেন থেকে তার কিন্তু ভয়েস আমরা পাচ্ছি। এই কবিতাটার এটাও একটি বৈশিষ্ট্য যেটা অন্যান্য কবিতাতে আমরা দেখি না। This exchange adds dramatic tension and highlights their differing perspectives on mortality and fame. Different perspectives মানে প্রেমিকার পার্সপেক্টিভ হচ্ছে কমন পার্সপেক্টিভ, হ্যাঁ আজ আছি কাল নেই, এভরিওয়ান উইল ফরগেট আস। কিন্তু আমাদের কবির কি পার্সপেক্টিভ, যে আজ আছি কাল থাকবো, অমরত্ব অব্দি থাকবো, পৃথিবীর শেষ দিন অব্দি থাকবো, কারণ আমি কবিতা লিখে তোমাকে ইটারনালাইজ করে যাব। এটা হচ্ছে এই কবিতাতে যে উপস্থিত দুজন ক্যারেক্টার আছে, দুজনের ভিন্ন ভিন্ন স্টান্স, ঠিক আছে। পোয়েটিক ডিভাইসেস কি কি এখানে এসছে এটা দেখে নেবে, এটা নিয়ে আমি বলবো অনেক কথা, কিন্তু যখন লিটারারি টার্মস পড়াবো তখন আমি এটা বলে দেবো। পার্সনিফিকেশন, অ্যালিটারেশন নিয়ে আমি আগে অনেকবার বলেছি, এইখানে দেখার মুখস্থ করা ছাড়া কিছু আর নেই। এটা একটু দেখে নিই। আর্কেইক ল্যাঙ্গুয়েজ, আর্কেইক ল্যাঙ্গুয়েজ মানে কি, একটু পুরাতনী ভাষা পদ্ধতি। Words like ik, quote and whenas evoke a timeless quality aligning with the theme of eternity. Optimism and resolution, বাদবাকি কবিতাগুলোর মধ্যে যেরকম একটা, আমি নেগেটিভিটি বলবো না, একটা অদ্ভুত ধরনের পোয়েটিক শূন্যতা বা বিষাদাচ্ছন্ন ব্যাপার ছিল, এই কবিতাতে কিন্তু সেরকম নেই, তার জন্য অপটিমিস্টিক শব্দটা ব্যবহার করা হয়েছে। এবারে দেখি আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউজ আমরা দেখে নিই। What is the primary theme of Edmund Spencer's sonnet 75 One Day I Wrote Her Name? তোমরা নিশ্চয়ই জানো যে আগেকার দিনে কি হতো, যে সনেট সিরিজে কবিরা পরপর কবিতাগুলো লিখে যেত, ফার্স্ট লাইনটাকেই আমরা ব্যবহার করি টাইটেল হিসেবে। এই কথাটা আমাদের যখন শেক্সপিয়ার পড়বো, shall I compare the sonnet number 18, সেখানেও ঠিক এখানেও ঠিক। তাই এখানে প্রাইমারি থিমটা কি বলেছে, প্রাইমারি থিমটা এখানে হবে দ্য পাওয়ার অফ পোয়েট্রি টু ইমর্টালাইজ লাভ। এটাই হচ্ছে আমাদের কবিতার প্রাইমারি থিম। ইনএভিটেবিলিটি অফ ডেথ হবে না, ফিউটিলিটি অফ হিউম্যান এন্ডিওভার্স হবে না, দ্য বিউটি অফ নেচার একদমই এটা হচ্ছে না। এখানে বিউটি অফ নেচার আমাদের কিটসে লাগবে, শেলিতেও আছে। ফিউটিলিটি অফ হিউম্যান এন্ডিওভার্স এখানে কেন হলো না, এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে, যে কবি তো চেষ্টা করছে, কিন্তু কবি চেষ্টা করছে, কিন্তু কবির সেই চেষ্টা তো ফিউটাইল হচ্ছে না, কবির সেই চেষ্টা তো ফ্রুটফুল হয়েছে। তার জন্যই না আমরা এখনো 2 শতক পার হয়ে গেছে আমরা তার কবিতা পড়ছি। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ সনেট 75? বি অপশন। What does the strand symbolize in the poem? Strand এটার মানে হচ্ছে সমুদ্র তটের বালু, সেটা কি এখানে রিপ্রেজেন্ট করছে? Eternal love, the beloved's beauty, the poet's creativity or the passage of time? উত্তর হবে the passage of time. The strand and wave symbolize the transient nature of life as the waves erase the beloved's name. Which poetic device is used in the line "Vain man, said she, that dost vain in assay"? Assay কি এখানে ব্যবহার করেছে? এটা হচ্ছে অ্যান্টানাক্লাসিস, এই ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে। Repeated with 2 meanings, foolish and futile, a hallmark of antenaclasis. Antenaclasis নিয়ে আমরা অবশ্যই পরে বলবো, এখন বলতে গেলে আমরা ডিস্ট্রাক্ট করে যাব, তাই আমরা এখন বলছি না। লিটারারি টার্মসের ক্লাসে আমরা এগুলো সমস্ত ভালো করে উদাহরণ সহকারে বুঝবো। What is the speaker's response to the beloved's claim that her name and existence will decay? He insists that her virtues will live through his poetry. অপশন নাম্বার বি।
এক্সপ্লেনেশনটা আমরা দেখিনি। দ্য স্পিকার কাউন্টার্স হার রিয়ালিজম, আমাদের যে কবি পত্নী তিনি কিন্তু রিয়ালিস্টিক, কিন্তু আমাদের কবি তিনি ফিলোসফিক্যাল। রিয়ালিজম বাই অ্যাসার্টিং দ্যাট হিজ ভার্স উইল ইটারনাইজ হার ভার্চুস এন্ড দেয়ার লাভ ডিফাইং মর্টালিটি। ওকে, তাহলে হলো, তাহলে বেশ, আমরা আজকে আরো একটা কবিতা শেষ করে ফেললাম, ওয়ান ডে আই রোট হার নেম। আমরা এর পরে যে কবিতাটি পড়বো সেটা হচ্ছে শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার বি। অনেক থিমেটিক মিল আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো। খুব শিগগিরই ইন্টারেস্টিং কথা নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।